আফজাল হোসেন মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকের দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস শুরু করছি। 1 নম্বর সমস্যা যেটা রয়েছে সেটা হলো একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 105 টাকা। একটি বই ও 3টি কলম, এই 4টে জিনিসের মূল্য একত্রে 105 টাকা। একটি কলমের মূল্য 15 টাকা। একটি বইয়ের মূল্য কত? আসলে খেয়াল করতে হবে এখানে কতটি কলম রয়েছে। 3টি কলম রয়েছে এখানে। এই 3টে কলমের মূল্য যেখানে বাদ দিতে পারি আমি এখান থেকে, তাহলে আমি একটি বইয়ের মূল্য পেয়ে যাব। এখানে একটি বই 3টি কলম, 1 আর 3, একটা বই 3টি কলমের মূল্য 105 টাকা। যদি আমি এখান থেকে 3টি কলমের মূল্য বাদ দিতে পারি তাহলে আমি একটি বইয়ের মূল্য পেয়ে যাব। তো কীভাবে করব সেটা এখন ভালো করে খেয়াল করো। সমাধান। আমি এটাকে এভাবে লিখতে পারি, আমি 1 দিয়েও লিখতে পারি, আবার এভাবে কথা দিয়েও লিখতে পারি। একটি বই ও 3টি এখানে সংখ্যায় লেখা রয়েছে, 3টি কলমের মূল্য একত্রে কত টাকা? 105 টাকা। এখন এখান থেকে যদি আমি লিখি 3টি কলমের মূল্য, একটি কলমের মূল্যে 15 টাকা, তাহলে 15 গুণন 3, 3 15 45 টাকা। এবং এই 45-এর এককের ঘর থেকে শুরু করে বাম পাশে আসতে হবে, এটা খেয়াল করতে হবে। এটা এদিকে ভুল হয়ে যাবে, এবার বিয়োগ হয়ে যাবে। 3টি কলমের মূল্য বের হয়ে গেল, এটা বাদ দিলেই আমি পেয়ে যাবো একটি বইয়ের মূল্য। পাশাপাশি মিলে গেল 0, এই 0 থেকে 4 বাদের জন্য 10 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 5 6 7 8 9 10 6। ওই একটা এখানে দিয়ে একে মিলে গেল 60 টাকা। তাহলে অতএব একটি বইয়ের মূল্য, কখনো যেন ভুল করে আবার লেখা হয় না একটি বইয়ের মূল্য একত্রে। একটি বইয়ের মূল্য একত্রে কখনো হতে পারে না। একটি বইয়ের মূল্য 60 টাকা। এখন শেষ মন্তব্য, অতএব একটি বইয়ের মূল্য 60 টাকা। এখন প্রশ্ন অনুযায়ী সমস্যার সমাধান হয়ে গেছে। তবে খেয়াল করবে এই অঙ্কটা যে এভাবেই আসবে পরীক্ষায় তা বলা যায় না। এখানেই কিন্তু চাইতে পারে যে 3টি বইয়ের মূল্য কত, 5টি বইয়ের মূল্য কত, তখন কি হবে? তখন এই পর্যন্ত অঙ্ক ঠিক আছে। একটি বইয়ের মূল্য 60 টাকা। যদি 3টি চায় 3টি বইয়ের মূল্য আবার 60 গুণন 3, 5টি বই চায় 5টি বইয়ের মূল্য 60 গুণন 5, এটা খেয়াল করতে হবে। আজকের যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান এটা। আগামীকাল যদি আবার আমি বলে দিলাম যে এই প্রশ্নটাই যদি আমি এখানে বানিয়ে দিয়ে দিই তোমাদেরকে, অথবা এখনই যদি হোমওয়ার্ক রেখে দিয়ে দিই, এটাই যদি হোমওয়ার্ক দিয়ে দিই যে 5টি বইয়ের মূল্য কত, তখন তোমাদেরকে আরেক লাইন বাড়িয়ে নিতে হবে যে একটি বইয়ের মূল্য 60 টাকা, অর্থাৎ 5টি বইয়ের মূল্য 60 গুণন 5, গুণ করে নিয়ে ফলাফল বসাই দিবে, লিখে দিবে। এই গেল তোমাদের প্রথম প্রশ্নের সমাধান। এবার 2 নম্বর প্রশ্নের সমাধান। দুই নম্বর প্রশ্ন বলছে 83টি আম ছিল, রেজা এর থেকে 6টি আম, রেজা এর থেকে 6টি আম নিল এবং বাকি আম তার 7 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। তার প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? তাহলে মূল কথাটা হচ্ছে, মূল কাজটা হচ্ছে প্রথমে যে আম ছিল সেখান থেকে কিছু আম সরাই ফেললো, 6টা আম সরাই ফেললো, তার মানে 6 বাদ দিয়ে দিল। বাদ দেওয়ার পর যা থাকলো সেটাকে সে কী করলো? 7 জনের মাঝে ভাগ করে দিল। এই হলো কাজটা। তাহলে আমরা কী করবো? প্রথম কাজটা করবো বিয়োগ, তারপরে করব ভাগ। তাহলে আমরা যদি ভাষা দিয়েও লিখতে পারি, শেষের ভাগটুকু আমরা ভাষায় লিখব না,
মন্তব্য লিখব। আর প্রথম লাইনটা আমি ভাষায় লিখতে পারি যে রেজার আম ছিল, রেজার আম ছিল, একটু জায়গা রেখে দিলাম কারণ পরের লাইন একটু বড় হতে পারে, এই জন্য জায়গা রেখে, যেহেতু আমার অনেক জায়গা ডান পাশে আছে খাতায় থাকবে, সঙ্গতি করে একটু জায়গা রেখে দিলাম। রেজা এর থেকে 6টি আম সরে গেল, আমরা লিখব রেজা আম নিল। রেজার আম ছিল এতটি, রেজা এর থেকে 6টি আম নিল, মানে রেজা আম নিল। রেজা আম নিল, অর্থাৎ নিজে খাওয়ার জন্য বা যাই করুক সে আম নিল। কতটি আম নিল? 6টি আম নিল। এখন যদি আমি এখানে বিয়োগ করি তাহলে 13 থেকে 6 বাদ দিলে, যেহেতু 3কে 13 ধরতে হবে, 13 থেকে 6 বাদ দিলে 7, 8, 9, 10, 11, 12, 13, 7, 8, 9, 10, 11, 12, 13, 7 নামলো। 13 থেকে 6 বাদ দিলে 7, এই একটা এখানে দিয়ে এখানে হলো 1, 8 থেকে 1 বাদ দিলে 7। তাহলে এই যে আম, এখানে যে মোট আম ছিল 83টি, সেখান থেকে 6টি আম নিল, তাহলে আম থাকলো 77টি। এই 77টি আম এখন সে কী করবে? বন্টন করে দেবে। তাহলে কী লিখব? অতএব আম রইল, আম রইল 77টি। এই 77টি আম কী করলো? তার 7 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। তো এখন আমি 7 দিয়ে ভাগ করি 77কে, 7 একে 7, 7, 7 একে 7। তো কী হলো? এখন আমরা কি বলতে পারি? ফাইনালি এখন বলতে পারি যে তার প্রত্যেক বন্ধু, অতএব তার প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল? তার প্রত্যেক বন্ধু 11টি করে আম পেল। অতএব তার প্রত্যেক বন্ধু 11টি করে আম পেল। তার প্রত্যেক বন্ধু 11টি করে আম পেল। এখন আমরা যাব 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি, তার মানে 25 যোগ 3, এটা আকাশের ওজন। আলীর ওজন 34 কেজি, আকাশ ও আলীর ওজনের পার্থক্য কত? আমাদের মূলত এখানে আকাশের এবং আলীর ওজনটা প্রয়োজন। রহিমের ওজন থেকে আকাশের ওজন বের হবে, তারপরে আমার আলীর ওজন এখানে দেওয়া রয়েছে, এরপরে যে সংখ্যাটা বড় সেখান থেকে বাদ দিলেই আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। আবার বলছি, রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি, তার মানে এই 25-এর সঙ্গে 3 যোগ করলে আকাশের ওজন বেরিয়ে আসবে 28 কেজি। 25, 3, 28 কেজি। আলীর ওজন 34 কেজি। এখন বলতেছে আকাশ ও আলীর ওজনের পার্থক্য কত? এখানে যদিও এভাবে বলা আছে, এখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে, তবে পার্থক্য বের হবে। তাহলে আমরা দেখি কিভাবে করা যায়। সমাধান, এখানে রহিমের ওজনটা লেখার প্রয়োজন নেই, আমি লিখে নিচ্ছি প্রথমেই আকাশের ওজন, কিন্তু রহিমের ওজন প্রয়োজন আছে, লেখার প্রয়োজন নেই, আলাদাভাবে লাইন করে, কিন্তু অঙ্কের খাতিরে লেখার। আকাশের ওজন কত হবে? 25-এর সঙ্গে 3 যোগ করতে হবে, তাহলে 25, 3 কত হচ্ছে? 28। 28 কেজি।
আকাশের ওজন 28 কেজি। অবশ্যই এখানে ব্র্যাকেট থাকবে, এখানে ব্র্যাকেট দিতে হবে। লেখাগুলো আকাশের ওজন 28 কেজি। আলির ওজন কত? আলির ওজন দেওয়া আছে 34 কেজি। আলির ওজন 34 কেজি। আমার কিন্তু অঙ্কটায় মূল যে জিনিসটা সেটা হচ্ছে আকাশ এবং আলির ওজনের পার্থক্য কত। এখন ভুল করে যদি তুমি আকাশের ওজনটা উপরে লিখে আলির ওজন দিলে বিয়োগ করো, তাহলে তো অঙ্কটা হবে না। আকাশ ও আলির ওজনের পার্থক্য মানে দুইটা ডিফারেন্স, দুইটা পার্থক্য কতটুকু, এই পার্থক্য বের করলে অবশ্যই আমাদের বড় থেকে ছোট বাদ দিতে হবে। আর বড় থেকে ছোট বাদ দিতে গেলে আলির ওজনটা আগে লিখতে হবে। যদি আমরা পাশাপাশি বিয়োগ করি আলির ওজন হবে সামনে, যেমন 34 বিয়োগ 28 এরকম, অথবা আর একটা হয় 34 বিয়োগ 28, এভাবে করা যেতে পারে। এই দুটা নিয়ম রয়েছে। কিন্তু ভুল করে কেউ যদি 28 বিয়োগ 34 লেখে, মনে করে যে এখানে আকাশ ও আলি, আকাশের কথাটা আগে লিখবো আমি, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। সেক্ষেত্রে সে অঙ্কে যখন 0 পেয়ে যাবে। তো আমরা এখন এটা পাশাপাশি বিয়োগ করে দিই। অতএব আকাশ ও আলির ওজনের পার্থক্য। 34টা অবশ্যই আগে লিখতে হবে, এর আগে বললাম একটু আগে। ডানে জায়গা থেকে লিখবে, না থেকে নিচে লিখতে হবে। এখন এই বিয়োগটা কীভাবে করবে? 4 থেকে 8 বাদ থাকে, 14 থেকে 8 বাদ দিলে 6, 14 থেকে 8 বাদ দিলে 6। থেকে 8 বাদ দিলে 6। ওই একটা এখানে 3 হলো, 3 3 মিলে গেল, তাহলে 6 কেজি। এটাই কিন্তু আমাদের ফলাফল, 6 কেজি। 6 কেজি। অতএব আকাশ ও আলির ওজনের পার্থক্য 6 কেজি। তার মানে একজনের ওজন 6 কেজি বেশি, আর একজনের ওজন 6 কেজি কম। এটাই এটা বোঝাচ্ছে। এই হলো এই অঙ্ক। এরপরে 4 নম্বরটা, একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে, 6টি বেঞ্চের প্রতিটিতে 4 জন করে এবং বাকি 4টি বেঞ্চের প্রতিটিতে 5 জন করে। তাহলে 6টা বেঞ্চে 4 জন করে, এই 6 এবং 4 24, বাকি 4টি বেঞ্চ থাকে 6 আর 4 10টা বেঞ্চের মধ্যে, 4টি বেঞ্চে 5 জন করে, 4 5 20। এই মোট শিক্ষার্থী ওই শ্রেণীতে বসতে পারে। শেষ কথা বলছে 10টি বেঞ্চে মোট কতজন বসতে পারে। মূলত এটা কী হবে? গুণ গুণ যোগ, গুণ গুণ যোগ। এই 6-এর সঙ্গে 4 গুণ করতে হবে, আর এই 4-এর সঙ্গে 5 গুণ করতে হবে। করার পরে যে ফলাফল সেটা আমরা যোগ করে আনলেই আমরা মূলত এই 6টা বেঞ্চ আর এই 4টে বেঞ্চ 10টা বেঞ্চের শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা সমাধানটা করে দিই। একটু খেয়াল করো, এগুলো কিন্তু আসলে টেকনিক অবলম্বন করতে হবে। যেমন এখানে জায়গা দেওয়া আছে, আমার জায়গাটা কম হতে পারে, আমার কাছে মনে হচ্ছে সঙ্গত কারণে আমি সমাধান এখান থেকে লিখলাম। আর এখানে আমার নিচে আরও জায়গা থাকাতে আমি এটাকে নিচ থেকেও লিখতে পারবো। যাই হোক, আমি এই অঙ্কটার মূলত এই লাইনটা এখন আর প্রয়োজন নেই, এইটুকু আমার এখন প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে এই 6টা বেঞ্চ আর এই 4টা বেঞ্চ, 10টা বেঞ্চের কাজ এখানে। তাহলে আমি লিখি 6টি বেঞ্চে
বসতে পারে, অবশ্যই শিক্ষার্থী, তা লিখলাম না, তা লেখাও যায় 6টি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে বা 6টি বেঞ্চে বসতে পারে। একটি বেঞ্চে বসতে পারে 4 জন করে, 6টি বেঞ্চে বসতে পারে এই 4 গুণন 6 সমান 24 জন। আমরা যদি এটি লিখতাম একটি বেঞ্চে বসতে পারে, খেয়াল করো এখানে একটি বেঞ্চে বসতে পারে তখন 4 জন, তখন হবে 4 জন। তাহলে 6টি বেঞ্চে যখন আমি এখানে করে দেবো তখন কী হবে, তখন হবে 4 গুণন 6। এখানে যদি জন লেখে এভাবে লেখে তাও সমস্যা নেই, জায়গা কম হলে যদি 4 গুণন 6 লেখে তাও চলবে, অসুবিধা নেই। তো 4 6 24 জন, 4 6 24 জন। এরপরে থাকলো আমাদের আর 4টি বেঞ্চ, এই যে বাকি 4টি বেঞ্চ। এখন 4টি বেঞ্চে বসতে পারে, এই 4টে বেঞ্চের প্রতিটিতে বসে 5 জন করে, এই জন্য লিখলাম 5 জন। একটা বেঞ্চে 5 জন, 4টে বেঞ্চে 5 গুণন 4 সমান 20 জন। তাহলে কিন্তু আমার মূলত এখন কি হলো, এই 6 আর 10টা বেঞ্চের কাজ আমার হয়ে গেল। এবং প্রথম প্রশ্নটা তাই বলা আছে 10টি বেঞ্চ আছে একটা শ্রেণীতে, সেই বেঞ্চগুলো 2 কোয়ালিটির, কোনো বেঞ্চ সাইজে বড়, কোনো বেঞ্চ সাইজে ছোট। 6টি বেঞ্চে 4 জন করে বসে, মানে এগুলো সাইজে ছোট বেঞ্চ, আর 4টি বেঞ্চে 5 জন করে বসে, তার মানে এই বেঞ্চগুলো একটু বড় সাইজের বেঞ্চ। যাই হোক, এখন আমি যোগ করে দিই, এটা যোগ চিহ্ন ব্যবহার করলাম, 4 আর 0 যোগ করে 4, 2 আর 2 4, 44 জন। অতএব আমরা কি বলতে পারি, সর্বশেষ কি বলা রয়েছে, 10টি বেঞ্চে মোট কতজন বসতে পারে, অথবা ওই শ্রেণীতে কতজন বসতে পারে, যদি এরকম থাকে তাও থাকতে পারত। আমরা লিখে দিই, অতএব 10টি বেঞ্চে বসতে পারে 44 জন, 10টি বেঞ্চে বসতে পারে 44 জন। অতএব 10টি বেঞ্চে 44 জন শিক্ষার্থী বসতে পারে। এখন তোমাদের জন্য যে সর্বশেষ 5 নম্বর অঙ্কটা রয়েছে সেটার সমাধান। 5 নম্বর প্রশ্নটা, একটি তাকে 42টি বই রাখা যায়, তাক, সেলফ, ইংরেজিতে সেলফ বলা হয়, বাংলা বলা হয় তাক। একটি তাকে 42টি বই রাখা যায়, যাদের বাসায় হয়তো আলমিরা আছে, অনেক সময় হয় ভুলবশত আলমারি বলা হয়, কিন্তু আলমিরা, তো সেখানে তাক থাকে। সে একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ 3টি তাকে বই আছে, এছাড়া আরও 8টি বই আছে, মোট কতগুলো বই আছে? এটাও খুব সোজা অঙ্ক, কঠিন অঙ্ক নয়, একটু বুঝলেই দেখো, খেয়াল করো। একটা তাকে 42টা বই রাখা যায়, 3টা তাকে 42 গুণন 3 তাকে বই বের হয়ে গেল। এরপর হচ্ছে আরও 8টি বই আছে, তার মানে কি গুণ তারপরে যোগ। তাহলে আমরা লিখব কি, আমি একটু দেখাচ্ছি, আমার যেহেতু বোর্ডে মিশানো সম্ভব, এই জন্য আমার বোঝানো সম্ভব সহজ। আমি আবার চেঞ্জ করে দেবো। আপাতত প্রথম লাইনটা দেখো কীরকম লিখতে হতে পারে, একটি তাকে বই রাখা যায়, একটি তাকে বই রাখা যায় কয়টি? 42টি। যদি আমরা এখন এই জায়গাটায় 3 করে দেই তাহলে কিন্তু এরকম থাকবে? অবশ্যই না। তখন কিন্তু আমাকে এখানে করতে হবে কি, 3 দিয়ে গুণ করে দিতে হবে। এটাই তোমাদের কাজ, একটু শর্টকাট করা। আমার বোর্ডে আমি বোঝাচ্ছি, আবার বলতেছি, যদি একটি লিখতাম তাহলে 42টি শেষ হতো, যখনই 3 করে দিলাম তখন আমাকে কিন্তু 42 গুণন 3। এখন তোমরা এখানে লিখবে 3টি তাকে আর লিখে দেবে শুধু 42টি, তাহলে কি হবে? অবশ্যই তা হবে না। এটা তোমাদের খেয়াল করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। এখন 3 দুগুণে 6, হাতে কিছু নাই, 3 4 12, তাহলে 126টি। 3 দুগুণে 6, 3 4 12, 126টি বই রাখা 3টি তাকে। কিন্তু এটা কি শেষ?
এটাই শেষ না, বলতেছি এছাড়া আরও 8টি বই আছে। আমি কি লিখব? এছাড়া বই আছে বা এছাড়া আরও বই আছে। ও এছাড়া আরও বই আছে 8টি। তাহলে এখন কী করব? যোগ। তাহলে মোট বের হবে। এই যোগ করতে গিয়ে 8 আর 6 ভালো করে লিখবা। 8 6 কত হচ্ছে? 8-এর পরে 6 যোগ করলে হাতে 6 উঠে নেই, 9 10 11 12 13 14 এরকম। 8-এর পরে যদি 6 যোগ করি 1 2 3 4 5 6, 8-এর পরে এভাবে বলবো 9 10 11 12 13 14। তাহলে 14 4 হাতে থাকে 1, এই 2 এর 1 3, হাতে কিছু নাই, 1-এর 1 134টি। অতএব কি লিখতে পারি? মোট কতগুলো বই আছে? মোট বই আছে, মোট বই আছে 134টি। অতএব মোট 134টি বই আছে। এই হলো তোমাদের আজকের গণিতের সমাধান। আমরা এখন এই অঙ্কগুলোর মধ্যে যদি তোমাদেরকে একটু করে চেঞ্জ করে হোমওয়ার্ক আকারে দিয়ে দিই তখন কি হবে? আজ যাই হোক, আজকে দিলাম না, আমাদের সময়ের স্বল্পতা দিলাম না, তোমরা এই অঙ্কগুলো খেয়াল করবে। আগামী তারিখে আমরা তোমাদের জন্য এই অঙ্কগুলোর মধ্যে সংখ্যা চেঞ্জ করে দিয়ে একটা পরীক্ষার ব্যবস্থা করব। সেটা হয়তো কিছুটা তোমরা খেয়াল করবে। এই সংখ্যা চেঞ্জ করে দিয়ে আগামীকালকে বা আগামী পরশু দিন যে কোনো একদিন হোক আমরা প্রশ্ন দিয়ে দিব, তোমার বাসায় পরীক্ষা দিবে, পরের দিন সমাধান করে দিব। আজকে তোমাদের গণিত ক্লাস এখানেই শেষ। ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর বাসায় বেশি বেশি চর্চা করতে থাকো, যেন স্কুল খোলার পরেই তোমরা তোমাদের মেধার মূল্যায়ন ঘটাতে পারো, মেধার মূল্যায়নের প্রকাশ ঘটাতে পারো। সেই জন্য আমাদের প্রাণান্ত চেষ্টা, এবং তোমরা বাসায় চেষ্টা করবে অভিভাবকের সাহায্য সহযোগিতা নিয়ে। এই বলে আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।